ধ্বংসের খেলায় মেতে উঠেছেন মিস্টার ভ্লাদিমির পুতিন। এই ধ্বংসের খেলা তাকে শুরু করিয়েছে ন্যাটো এবং ইউক্রেন যৌথ প্রযোজনার মাধ্যমে। এতদিন পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ফ্রন্ট লাইনে যুদ্ধ চলছিল আসলে যুদ্ধের নিয়ম মেনে। যেদিনই তারা কার্স্ক অভিযানে অব্যাহতভাবে শুরু করে তখন তার একটি নির্দিষ্ট অবস্থানে গিয়ে আটকে যায়। এরপর ইউক্রেন আর সামনে আগাতে পারেনি। এরপর থেকেই মিস্টার ভ্লাদিমির পুতিন যুদ্ধের স্বাভাবিক নিয়ম ভেঙে এমন ধরনের আক্রমণ শুরু করে যে আক্রমণগুলো আর ইউক্রেনের জন্য তেমন একটা সহনীয় পর্যায়ে ছিল না। পরবর্তীতে এই আক্রমণের ধারাপাত প্রতিনিয়ত বেড়েছে। 6ই আগস্ট থেকে আজ পর্যন্ত অর্থাৎ 22তম দিনে রাশিয়ান বাহিনী যে আগ্রাসন চালিয়েছে কার্স্কের অভ্যন্তরে, আগ্রাসন বলবো না, তার নিজের ভূমিতে যে আক্রমণ চালিয়েছে সেটি হচ্ছে মাথা খারাপ করা আক্রমণ। এই আক্রমণের কোনো দিক দাঁড়া নাই, এর অভ্যন্তরে হচ্ছে কোনো যুদ্ধের নিয়মনীতি নাই, আপনি যাকে পাবেন তাকে খাবেন, এমন ধরনের একটি অর্ডার মিস্টার ভ্লাদিমির পুতিনের তরফ থেকে অলিখিতভাবে দেয়া ছিল সৈন্যদের। অর্থাৎ তোমার ভূমিতে ঢুকেছে, তুমি এবার তাদেরকে যা ইচ্ছা তাই করো। কমান্ডারদের পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন আপনার 22তম দিনে যে অভিযান পরিচালনা করেছেন সেখানে 380 জনের মতো ইউক্রেনীয় সৈন্য শেষ হয়ে গেছে। বন্ধুরা, তাদের প্রায় 7টির মতো যুদ্ধবিমান ফেলে দিয়েছে রাশিয়া। এই যুদ্ধবিমানগুলো কার্স্কের অভ্যন্তরে বিমান হামলা চালাতে আসছিল অথবা রাশিয়ান বিমান বাহিনীকে মোকাবেলা করতে আসছিল। কারণ এই কার্স্কের অভ্যন্তরে রাশিয়ান বিমান বাহিনী প্রতিনিয়ত তাদের অ্যাটাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমানগুলো থেকে নিচে অবস্থিত ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে বোম্বারের মাধ্যমে প্রায় 3000 কেজি, 1500 কেজি অথবা 500 কেজি বোমা ফেলে আসছিল। একটা ফেললে সেই এরিয়া শেষ। সুতরাং তাদের বড় ধরনের মূল্য চুকাতে হচ্ছে প্রতি মিনিটে মিনিটে। আবার গত রাতে তারা টর্নেডো এস মিসাইল সিস্টেম বা এমএলআরএস সিস্টেম দিয়ে বিভিন্ন সামরিক অবস্থানগুলোতে ধসিয়ে দিয়েছে। এই সামরিক অবস্থানগুলো ধসিয়ে দেওয়ার মাধ্যমে একটা বিষয় এখানে স্পষ্ট হয়, আপনি সঠিক কোনো হতাহতের পরিসংখ্যান পাবেন না। অর্থাৎ এটি এতটা ভয়ঙ্কর, এটি যেখানে গিয়ে আঘাত আনবে একসাথে শত শত বিভিন্ন ধরনের টর্নেডো এস রকেট সিস্টেম সেখানে একেবারে ডিস্ট্রয় করে দেবে। সুতরাং আপনি আপনার কতগুলোকে মারলেন বা কতগুলোকে অ্যাবলিশ করে দিলেন সেগুলো গোনার টাইম নাই। শুধুমাত্র রিকগনাইসেন্স ড্রোন বা রিকগনাইসেন্স যে সামরিক স্যাটেলাইটগুলো রয়েছে সেই স্যাটেলাইটের সাহায্যে অবস্থান নির্ণয় করে তারপরেই এই টর্নেডো এস মিসাইল সিস্টেমটি রাশিয়া আঘাত করা শুরু করে। রাশিয়া নতুন করে এই টর্নেডো মিসাইল সিস্টেমটি বসিয়েছে গতকাল থেকে এবং সেখানে তারা ইউক্রেনের লক্ষ্যবস্তু টার্গেট করে একেবারে ধ্বংসলীলা চালিয়েছে। আমার বক্তব্য হচ্ছে এভাবে কতদিন তারা এই কার্স্কে থাকবে। আমি কিন্তু ইউক্রেনের কোনো আপডেট পাচ্ছি না কার্স্কের অভ্যন্তরে। শুধু আমি পাচ্ছি না নাকি বিশ্বের কেউ পাচ্ছে না, ব্যাপারটি আমার কাছে এখনও পর্যন্ত আসলে বোধগম্য নয়। শুধুমাত্র রাশিয়ার আক্রমণের খবরগুলো এখানে আসছে। তার মানে ইউক্রেনীয় বাহিনী কি এখানে বসে গেছে এক প্রকার? এখানে কি কোনো সমরাস্ত্র বা সৈন্য তারা পাঠাতে পারছে? 1000 বর্গ কিলোমিটার দখল করে সেখানে যদি প্রতিনিয়ত মার খাই এবং এমন পর্যায়ে চলে যায় যে এখানে যারা এসেছে, যে সমরাস্ত্র পাঠিয়েছে এবং তাদের যে গোলা বারুদ, তাদের নিয়ে আপাতত কোনো দায়বদ্ধতা নেই ইউক্রেনীয় প্রশাসনের, তাদের একেবারে আল্লাহর নামে সঁপে দিয়েছেন। যদি এমনটি হয়ে থাকে সেটি তো মারাত্মক একটি সমস্যা সৃষ্টি করবে। কারণ সকলের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত রাষ্ট্রের বা দেশের। সম্ভবত ইউক্রেনের আছেও, কিন্তু তারপরও সেখানে কোনো তৎপরতা কেন লক্ষ্য করা যাচ্ছে না এটি আসলে বোধগম্য নয়। এটিকে তাদের ব্যর্থতা নাকি অক্ষমতা? এখানে তারা কি নতুন কোনো অস্ত্র দিতে পারছে না, নাকি নতুন কোনো অস্ত্র তার বন্ধুদের কাছ থেকে পাচ্ছে না? এখানে সৈন্য প্রেরণ কি তাদের জন্য কঠিন হয়ে পড়ছে? এই কঠিন হয়ে যদি পড়ে তাহলে ভবিষ্যতে কেমনে তারা এই জায়গার দখল ধরে রাখবে? এই প্রশ্নগুলোর উত্তর বা জবাব আপাতত আপনি কোনোটিই পাবেন না। আপনি বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যেখানেই দেখবেন না কেন, ইউক্রেনের অভ্যন্তরে কার্স্ক রিজনে শুধুমাত্র মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার বাহিনীর হামলার তাণ্ডব লীলার সাক্ষী হবেন বা পাবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বা মিডিয়াগুলো এই ব্যাপারগুলোই দেখাচ্ছে বা সামনে আসছে। প্রতিদিন তারা কী পরিমাণ সৈন্য এবং কী পরিমাণ সমরযান ধ্বংস করছে সেটির একটা তালিকা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এবং সর্বশেষ গতকাল পর্যন্ত আপডেট হচ্ছে এই 22তম দিনে এসে প্রায় 74টির মতো ট্যাঙ্ক তারা ধ্বংস করে দিয়েছে। আর যে 74টি ট্যাঙ্কের মধ্যে অধিকাংশ রয়েছে তাদের বিদেশি বন্ধুদের দেয়া ট্যাঙ্ক। অর্থাৎ এভাবে যদি ট্যাঙ্ক এবং অন্যান্য ইউক্রেনারি ধ্বংস হতে থাকে তাহলে
তাহলে কী নিয়ে তারা যুদ্ধ করবে? সৈন্য এবং উইপেনারি ধ্বংসের ব্যাপারে এই কার্স সকলকে ছাড়িয়ে গেছে। মূলত যুদ্ধ শুরু করার পর থেকেও ইউক্রেন এতটা ক্ষয়ক্ষতির শিকার হয়নি তার যে ইকুইপমেন্ট বা ভ্যাকেলগুলো রয়েছে। তাদের ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি ভ্যাকল, আর্মড পার্সোনাল ক্যারিয়ার এগুলো যুদ্ধের মাঠে অন্যতম একটি প্রাণ শক্তি হিসেবে কাজ করে। কিন্তু সেই প্রাণ শক্তি মোটামুটি অনেক অংশে অনেকটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে কাহিনীটি কী হবে? আপনাদের আমি একটু বলার চেষ্টা করি এর ফলাফল কী। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই ব্যাপারগুলো বোঝার বা জানার জন্য আমাদেরকে সময় দেবেন। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আশা করি আপনারা এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, বলছিলাম ফলাফলের কথা। আসলে এখানের ফলাফলের কথা হচ্ছে যে এই সকল সমরযান এবং অ্যামিউনিশন বা প্রশিক্ষিত চৌকস সৈন্যগুলো ধ্বংস হয়ে যাওয়ার সরাসরি প্রভাব পড়বে বর্তমান যুদ্ধ ব্যবস্থায়। ইউক্রেন মাল্টিফ্রন্টে লড়ছে। এই মাল্টিফ্রন্টে লড়ার জন্য একেবারে প্রচুর পরিমাণে সৈনিক প্রয়োজন। আধা প্রশিক্ষণপ্রাপ্ত চৌকস বিভিন্ন ধরনের সৈনিক প্রয়োজন। সময়ের প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে অনেককে একেবারে জরুরি রিজার্ভ সৈন্যদের তলব করে মাত্র কয়েক মাসের ট্রেনিং এখানে প্রেরণ করা হয়েছে। এই ট্রেনিংয়ের দায়িত্বটি পালন করছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সৈন্যগুলো। এখানে এমনও রয়েছে সাধারণ ইউক্রেনীয় নাগরিকদের নামমাত্র কয়েকদিনের প্রশিক্ষণের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফ্রন্টলাইনে ডিপ্লয় করা হয়েছে। ফ্রন্টলাইনে যুদ্ধ করা চারটিখানি কথা না এবং এটি কোনো মাছ ভাতের ব্যাপার না। এখানে সুনির্দিষ্ট সুউচ্চ প্রশিক্ষণ এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। শুধু সংখ্যাতাত্ত্বিক বিচার দিয়ে যুদ্ধ হয় না। আপনার এতগুলো সৈন্য আছে, দেখা গেল আপনার 10,000 সৈন্য মাত্র 50 জন সৈন্যের কাছে কাবু হয়ে যেতে পারে শুধু যুদ্ধের কৌশলগত জ্ঞান না থাকার কারণে। সুতরাং এখানে ইউক্রেনের বহুবিধ সমস্যা আছে একটি যুদ্ধে পরাজিত হওয়ার জন্য। এবং আপনি যদি কারণ খোঁজেন কেন একটি যুদ্ধে পরাজিত হবে তারা অন্তত 110টা কারণ পাবেন। এইভাবে আপনি যদি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে না গিয়ে এইভাবে বিচ্ছিন্ন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন ফ্রন্টলাইন থেকে সৈন্য গুনে গুনে এনে একটি অঞ্চল দখল করার জন্য সেখানে তাদের ঢুকিয়ে দেন এবং সর্বশেষ পর্যায়ে তাদের জীবনের কি অবস্থা রয়েছে সেই দায়িত্ব ছেড়ে দেন, তাহলে পরবর্তীতে যারা সৈন্য হিসেবে আসবে তারা যুদ্ধে আগ্রহী হবে না। আপনাদের মাঝখানে একটা সংবাদ দিয়েছিলাম যে ইউক্রেনের অনেক সৈন্যরা যুদ্ধে যেতে চাচ্ছেন এবং তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অনীহা জানাচ্ছে। এগুলো তারই কারণ। আপনাকে এমন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো তো পরবর্তীতে আপনার নাই কোনো খাবার, নাই কোনো রসদ, নাই কোনো নতুন সৈন্যের রপ্তানি বা আমদানি, কিছুই নাই। তখন আপনি তো এখানে হ্যাং হয়ে যাবেন। আর হ্যাং হয়ে গিয়ে শত্রুপক্ষের যে সক্ষমতা তারা তো আপনাকে ন্যূনতম কোনো সুযোগ দেবে না। হয় ড্রোন আপনাকে খাবে, নতুবা তাদের উড়ে আসা যুদ্ধ বিমানগুলো যে সকল ক্লাস্টার বোমিং করছে এটি আসলে আইনত নিষিদ্ধ। আর ক্লাস্টার বোমিং থেকে বাঁচা যদি আপনারা নাগাল পায় কখনো কোনোভাবে এক প্রকার অসম্ভাব্য বটে। সুতরাং ক্লাস্টার বোমাগুলো আসলে আন্তর্জাতিকভাবে ব্যবহার নিষিদ্ধ করা হলেও বড় বড় শক্তিগুলো বা প্রভাবশালী শক্তিগুলো নিজেদের স্বার্থসিদ্ধি উদ্ধারের জন্য এগুলো ব্যবহার করছে এবং ভবিষ্যৎকে এমন একটি অবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে যেখান থেকে আসলে আমাদের ফিরে আসা সম্ভব হবে না। কারণ যার যার বাস্তব অস্তিত্ব বজায় রাখার জন্য সে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করতে গিয়ে এই সকল বোমাগুলো ব্যবহার করে আসলে একটি দুর্নাম সৃষ্টি করবে। যাই হোক, মিস্টার ভ্লাদিমির পুতিন তার যে সকল সমরাস্ত্র রয়েছে তার সমস্ত উইং ব্যবহার করে কার্স্ক অঞ্চলে আঘাত আনার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে আঘাত তো চলছেই, এই আঘাতের পাশাপাশি নতুন আঘাত আসতেছে। তিনি 30,000 সৈন্যের একটি দল তৈরি করেছেন। এই দলের অন্যতম নেতৃত্ব প্রদানের মাধ্যমে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা যেন এখান থেকে এই শত্রু সৈন্যদের একটি নির্দিষ্ট সময়ের পূর্বেই কিক আউট করে বের করে দেয়। আর যদি তারা না বেরোতে চায় তাহলে তাদের কপালে যা দরকার তাই যেন তারা খুব ভালোভাবে মিটিয়ে দেয়। F-16 যুদ্ধবিমানের প্রশংসা করেছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। দেখা যাক শেষ পর্যন্ত তারা এটি দিয়ে কি উদ্ধার করতে পারে। তবে রাশিয়ান বাহিনী বলেছে এটিকে ধ্বংস করা হবে। গতকালই তারা 7টি যুদ্ধবিমানকে ধ্বংস করে ফেলে দিয়েছে। এই ব্যাপারে আমি পরবর্তীতে আপনাদের দুর্দান্ত আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ।